নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো নিয়ে মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। শুরুতেই যে খবরে নজর রাখবো, রেখা পাত্র তাকে ঘিরে বিক্ষোভ। এবার বাসিন্দাদের গাছে গুড়ি রেখার গাড়ির সামনে ফেলে তাকে আটকে দিল গ্রামবাসীরা। আহত বিজেপি কর্মীকে দেখতে বসিরহাটের বিজেপি প্রার্থী তিনি গিয়েছিলেন, আর সেই সময় স্থানীয় যারা গ্রামবাসী রয়েছেন তাদের মুখোমুখি হন তিনি এবং রীতিমতো বিক্ষোভের মুখে পড়েন। গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপির মহিলা কর্মীরা। কতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ। গতকাল আমরা দেখেছিলাম এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছয়। সেই সময় তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা, ঝামেলার ঘটনা ঘটে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এর আগেও বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর ক্ষোভ দেখা গিয়েছিল বিজেপির মহিলা কর্মীদের মধ্যে। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় আজ? রেখা পাত্র তিনি কি বলছেন? দেখো, একেবারে তুমি জানো সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে করা হয়েছে রেখা পাত্র। একেবারে যে ঘটনা ঘটেছে সন্দেশখালী একেবারে একদম পাশের যে এলাকা, অর্থাৎ বসিরহাট উত্তর একেবারে বর্ডার লাইন যেখানে রয়েছে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কড়িডাঙ্গায় আজকে এক কর্মী আক্রান্ত হয়েছে, তার বাড়িতে গিয়েছিল। অর্থাৎ গতকালকে এই ঘটনার সূত্রপাত, যেখানে এক কর্মীর দেয়ালে রেখা পাত্রার সমর্থনে কে দেয়াল লিখেছিল তাতে কালি লাগিয়েছিল। কিন্তু এই নিয়ে বচসা গন্ডগোলে একজন কর্মী আক্রান্ত হয়, তার বাড়িতে আজকে রেখা পাত্র গেলে এবং স্থানীয় নেতৃত্ব সেখানে কিন্তু রীতিমতো ক্ষোভের মুখে পড়ে এবং গো ব্যাক স্লোগান। তাদের গ্রামবাসীদের অভিযোগ যে রেখা পাত্র গ্রামবাসীদের যেহেতু এই কড়িডাঙ্গা এলাকাটায় বিজেপির একটা যথেষ্ট প্রভাব রয়েছে এবং তাদের কাছে জিজ্ঞাসা না বাদ করে কখনো ওই কর্মীর বাড়িতে কেন গেলেন, ওই কর্মী নিজেই দেয়াল লিখে নিজেই কালি লাগিয়েছেন, এমনটাই গ্রামবাসীদের অভিযোগ। অর্থাৎ বিজেপি মহিলা কর্মী সমর্থকদের অভিযোগ। তিনি সরাসরি ওখানে যাওয়ায় রীতিমতো ক্ষোভ শুরু করে বিজেপি মহিলা নেতা কর্মী সমর্থকরা। তারপরে তার গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে, এমনকি গাড়ির সামনে গুড়ি ফেলে বিক্ষোভ দেখায়, এমনকি তাকে ঘিরে হেরস্তা একাধিক গো ব্যাক স্লোগান চালাতে শুরু করে, বিশেষ করে বিজেপি নেতা কর্মী সমর্থকদের। তাদের মূলত অভিযোগ যে রেখা পাত্র ওখানে এসে কথা বলতে গিয়ে একটি কুরুচিকর মন্তব্য করেছেন, এখানে গন্ডগোল পাকিয়েছেন এবং এই কালি লাগানো কেন্দ্র করে একটা নাটকীয় চরিত্র তৈরি হয়েছে, যার কারণে খোদ বিজেপি নেতা কর্মী সমর্থকরাই তারা মেনে নিতে পারেননি, যার কারণেই তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি করেছেন। পাশাপাশি এই রেখা পাত্র কিন্তু প্রার্থী হওয়ায় রীতিমতো সন্দেশখালীতে তুমি দেখেছো বিক্ষোভ হয়েছে। তারপরে দলেরই একটা অংশ কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব, অর্থাৎ তারা মেনে নিতে পারছে না রেখা পাত্র প্রার্থী করায়। সব মিলে তুমি জানো প্রধানমন্ত্রীর নিজস্ব প্রার্থী, শক্তি শরীফা প্রার্থী এই রেখা পাত্রকে করা হয়েছে, যার কারণে তারা আলাদা একটা গুরুত্ব রয়েছে 42টা কেন্দ্রের মধ্যে রেখা পাত্রকে আলাদা গুরুত্ব দিয়ে রেখেছে। কিন্তু তারপরেও কেন তিনি দলের কর্মী সমর্থকদের কাছে হেনস্থার শিকার হয়ে গেলেন? কেন দলের কর্মী সমর্থকদের তার বিক্ষোভ তাকে ঘিরে এমনকি গাছের গুড়ি ফেলে? তাহলে কোনো একটা জায়গায় রেখা পাত্রকে মেনে নিতে পারছেন না। একদমই সঞ্জিত, অনেকগুলো প্রশ্ন উঠছে। একটা বিষয় জানতে চাইবো, সেক্ষেত্রে দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে বা রেখা পাত্র নিজে কি বলছেন? আসে এবং মাটিয়া থানায় চলে আসে। এই নিয়ে কিন্তু রেখা পাত্র বলেছে তৃণমূলের একটা অংশ এর সঙ্গে জড়িত, এর সঙ্গে বিজেপি নেতা কর্মী সমর্থকরা না। কিন্তু তৃণমূল নেতৃত্ব দাবি করেছে রেখা পাত্রকে তারা প্রার্থী হিসেবে বিজেপিরাই মেনে নিতে পারছে না, অর্থাৎ বিজেপি নেতা কর্মী সমর্থকরা মেনে নিতে পারছে না। এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পাশাপাশি যেভাবে বিজেপি নেতা কর্মী সমর্থকরা যে খোঁজ, সেই বিজেপি গ্রামে গিয়েই বিক্ষোভের মুখে পড়েছে রেখা পাত্র, তাতে কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং রেখা পাত্র যে বিজেপি প্রার্থীটা অনেকটাই কিন্তু নির্বাচনের আগে অস্বস্তিতে রয়েছে বঙ্গ বিজেপি। ধন্যবাদ জানাবো। সঞ্জিত ছিলেন আমাদের প্রতিনিধি। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ, ঘটনাস্থল বসিরহাটের মাটিয়া থানা এলাকার কড়িডাঙ্গায়, সেখানে প্রচারে গিয়েছিলেন এবং তখনই কিন্তু তাকে ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিজেপির মহিলা কর্মী সমর্থকদের একাংশ। এবং এই রেখা পাত্রের নাম যখন বিজেপি প্রার্থী হিসেবে করা হয় বসিরহাটের, তখনও মহিলা কর্মী সমর্থক তারা কিন্তু ক্ষোভ বিক্ষোভ দেখান।
তৃণমূলের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার এবং বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য এই ঘটনার প্রতিক্রিয়ায় ঠিক কি বলেছেন এখন পরপর শোনাবো। প্রত্যাশিত ছিল তৃণমূল কংগ্রেস রেখা পাত্রের মধ্যে একজন প্রান্তিক মহিলা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, যিনি তৃণমূলের ঔদ্ধত্যের বিরুদ্ধে, শাহজাহানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, নারীর সম্ভ্রম লুঠের বিরুদ্ধে আজকে এইভাবে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে। তো স্বাভাবিকভাবেই তারা এটা মেনে নিতে পারছে না, সেই জন্য তারা প্রতিবাদ করছে। এগুলো হবে জেনেই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে একজন প্রান্তিক মহিলাকে এভাবে আক্রমণ করে বা বিজেপি প্রার্থীর রাস্তার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা কোনো সাফল্য পাবে না। তৃণমূলের পরাজয় এই নির্বাচনে। এটা তো হতেই পারে। রেখা পাত্র নিজে যখন প্রতিবাদ জানাচ্ছিলেন, কলকাতায় থাকতেন, হঠাৎ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর নির্দেশে চলে গিয়ে তিনি প্রতিবাদ জানালেন, করে শিরোনামে উঠে গেলেন। তখন সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে যারা সন্দেশখালীর আদত মহিলা জনগণ, তাদের নিশ্চয়ই কারণ আছে রেখাপাত্র বহিরাগত একজনের ওপর সে তো তার প্রতি বিক্ষোভ জানানোর। সন্দেশখালী একটা বড় জায়গা নয়, ছোট জায়গা, সেখানেই কুল করে উঠতে পারছেন না রেখাপাত্র, সেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। সমগ্র বসিরহাটে কি করবেন? জামানত জব্দ হবে রেখাপাত্রের। আর এবার আপনাদের শোনাবো বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, যাকে ঘিরে বিক্ষোভ, তিনি কি বলছেন শুনুন। অসম্মান আমরা হতে দেব না। আমি সেখানে বলেছি আপনার ওইখানে হয়েছে, আমাদের এখানে তো হয়নি। হয়েছে কি? উনি বললেন আমি কাপড় খুলে কি দেখাবো। আমি তখন বলেছি আপনার কাপড় আমরা খুলতে যাবো কেন? রেখা বলছে আমি কাউকে ছাড়বো না, সবাইকে এক কাঠগড়ায় দাঁড় করাবো। কেন? এখানে কি হয়েছে? তার জন্য কাঠগড়ায় তুলতে হবে। যে আমার কাপড় ছিঁড়েছে সে হিন্দু হোক বা মুসলমান, তার সাজা চাই, তার সাজা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ। বসিরহাটের মাটিয়া থানার খড়িডাঙ্গা এলাকায় দুপক্ষের ধস্তাধস্তির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এবং যারা বিক্ষোভকারী তারা যা অভিযোগ করছেন, যা দাবি করছেন আপনাদের শোনালাম। এই মুহূর্তে সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি, রেখা পাত্রকে ঘিরে কিভাবে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, দেখছেন সেই ছবি। রেখা পাত্রকে দেখা মাত্রই স্থানীয় গ্রামবাসীরা তারা গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং রেখা পাত্র তিনিও গ্রামবাসীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সদ্যই কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন বলে নিশ্চিত হয়েছেন। সুরক্ষা প্রদানকারী জওয়ানরা এখনো তার কাছে পৌঁছননি, আর তার আগেই নিজের এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি খড়িডাঙ্গা এলাকায় আহত এক বিজেপি কর্মীকে দেখতে যান। অভিযোগ, তাকে দেখেই রাস্তার গাছের গুড়ি রাস্তায় ফেলে পথ আটকান স্থানীয় মহিলারা। শুধু তাই নয়, লাঠি সোটা হাতে রেখা পাত্রর দিকে রীতিমতো তেড়ে যান। দেখছেন সেই ছবি। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় খড়িডাঙ্গায়। রেখার সঙ্গে থাকা বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও হামলার মুখে পড়েন। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে এই যে পরিস্থিতি আপনারা দেখলেন সেই পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। তবু আমরা কিছু বলি না, যেহেতু আমরা জানি এটা টিএমসির এটা করণীয়, টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তো এরকম কোনো ধারা নেই যে আমরা বাজে ভাষা বলি কি বাজে কাজ করি ওনাদের সাথে। এটা টিএমসি পার্টির কাজ, টিএমসি পার্টি থেকে করেছিলেন। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসি উনিই শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন। আদার্স আর কেউ আমাদের ওপরে কোনো হাঙ্গামা করেননি, কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আছি দিদি, চিন্তা নেই। খাল শ্মশানের জায়গা দখলের অভিযোগ উঠেছে, জায়গা দখল করে পাঁচিল দেওয়ার অভিযোগ। শাহজাহানের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে। সিবিআই আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। এর আগেও শাহজাহানের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে অনেক অভিযোগই করেছেন গ্রামবাসীরা। আর এবার যে অভিযোগ উঠলো, শ্মশান দখল করে নেওয়ার অভিযোগ যেমন উঠেছে, খাল দখলের অভিযোগ উঠেছে। জায়গা দখল তারা করেছেন এবং সেই সঙ্গে পাঁচিল দিয়ে সেই দখলদারি বুঝিয়ে দিয়েছেন। দেখছেন সেই ছবিও।
খাল শ্মশান জায়গা দখলের অভিযোগ এবং যে অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসীরা এবং এই অভিযোগ সিবিআইয়ের কাছে জানানো হয়েছে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, এর আগেও জমি জায়গা দখলের যে অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের তরফে, সেই জমি ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছিল, তবে এবার যে অভিযোগ উঠে আসছে সিবিআই তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নিয়েছে কি জানতে পারছো সব মিলিয়ে? তুমি জানো ইতিমধ্যে সন্দেশখালীর পুরো ঘটনা একজন নারী নির্যাতন সহ একাধিক জমি দখল, জমি লুট, একাধিক অভিযোগ, অর্থাৎ তদন্তভাগ কিন্তু সিবিআই করবে এবং সিবিআই নিজস্ব একটি পোর্টাল সেখানে ব্যবহার করা হয়েছে CBI.com সন্দেশখালী বলে। সেই পোর্টালে তারা বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যে বেশ কিছু গ্রামবাসী অর্থাৎ সন্দেশখালী 1 নম্বর ব্লকে সরবেরিয়া আগালাটি গ্রাম পঞ্চায়েতের যে ছোট বিটপোল এলাকা আছে সেখানে গ্রামবাসীরা অভিযোগ দায়ের করেছে। সেখানে তার খাল অর্থাৎ খালের একটা অংশ, শ্মশানের একটা অংশ বেআইনিভাবে দখল করে অভিযোগ উঠেছে শেখ শাহজাহান তার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। বিশেষ করে ওই গ্রামের মধ্য দিয়ে প্রায় 93 শতকের যে খাল চলে গেছে, সেই খালের প্রায় 48 শতক জমি, সেই খালের জমি দখল করে জমি খালের থেকে মাটি কেটে ভরাট করা হয়েছে এবং কি প্রায় 69 শতক যে প্রাচীন অর্থাৎ 40 থেকে 45 বছরের একটি শ্মশান রয়েছে, অর্থাৎ সেই শ্মশানের যে 18 শতক জমি দখল করে সেখানে বিশাল পরিমাণে কংক্রিটের জায়গা পাঁচিল দেওয়া হয়েছে। এই অভিযোগটা কিন্তু শেখ শাহজাহান এবং তার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে করছিল গ্রামবাসীরা। এই অভিযোগ কিন্তু সিবিআইয়ের কাছে যারা অভিযোগ করেন, সিবিআই আধিকারিকরা তদন্তে যান, গিয়ে সেই তদন্ত দেখেন এবং তাদের অভিযোগের সত্যতা এবং তাদের বয়ান রেকর্ড করে। ইতিমধ্যে গ্রামবাসীদের অভিযোগ যে পুনরায় আবার সেই খাল এমনকি পাশাপাশি সোনার জমি ফেরত দিতে হবে, এই অভিযোগ তারা করেছেন। তারা 100% আশাবাদী আগের জায়গায় শ্মশান আসবে, ফের আবার আগের জায়গায় খাল ফিরে আসবে। কেন এই খালের ওপর বিভিন্ন জীবিকা নির্বাহ করে, মাছ চাষ করে গ্রামবাসীরা তারা জীবিকা নির্বাহ করত দৈনন্দিন জীবনে এবং বাড়তি যে অর্থ সেই অর্থ কিন্তু শ্মশান উন্নয়ন প্রকল্পে তারা দিত, এমনটাই জানিয়েছেন গ্রামের মানুষ। এবং গ্রামের মানুষ এটাও চাইছেন পুনরায় আমরা যদি খালটাকে ফেরত পাই, একদিকে যখন আমাদের জীবিকা জীবন রুজি রোজগার আগের মতো ফিরে আসবে, অন্যদিকে শ্মশান যদি আগের জায়গায় ফিরে আসে রীতিমতো, তাহলে কিন্তু আমাদের শান্তির যে শেষ শব্দও কাজটা করতে পারবো। সব মিলে তারা 100% আশাবাদী। সিবিআই অভিযোগ নিয়েছে, অভিযোগের ভিত্তিতে তারা পুনরায় হয়তো এই জায়গা খাল একদিকে ফিরে পাবে একটা অংশ, অন্যদিকে শ্মশানের জমি ফেরত পাবে। ধন্যবাদ তোমায়। আর এখন সময় হয়ে গেছে একটু ছোট্ট বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, জাতীয় মহিলা কমিশনের চিঠি কর্ণাটকের ডিজিপিকে, প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি নিয়ে এই চিঠি। ঘটনার তীব্র বিরোধিতা করেছে কমিশন। 3 দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্জ্বল রেভান্না, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল এবং সেই জায়গা থেকে নির্বাচন কমিশন ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে এবং সেই চিঠিতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং 3 দিনের মধ্যে কিন্তু সমস্ত বিষয় জানাতে হবে। এবং আমরা দেখেছিলাম যে দেবগৌড়ার পৌত্র রেভান্নার যে বিষয় সামনে এসেছিল ভিডিও কাণ্ডে, এবং এই ভিডিও কাণ্ডে নিয়ে আরও বিপাকে পড়লেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবগৌড়ার পৌত্র প্রজ্জ্বল রেভান্না। আগেই তরুণ এই জনতা দল সেকুলার নেতার বিরুদ্ধে সুর চড়াচ্ছিল বিরোধী দলগুলি, আর এবার প্রজ্জ্বলকে নিয়ে ক্ষোভের কথা উঠে এলো জোট শরিক বিজেপির এক নেতার কথাতে। কর্ণাটকের ওই বিজেপি নেতা সম্প্রতি দাবি করেছেন তার কাছে থাকা একটি পেনড্রাইভে 3000টি অশ্লীল ভিডিও রয়েছে। সেখানে প্রজ্জ্বল এবং বেশ কয়েকজন আধিকারিকের যৌন কেলেঙ্কারির প্রমাণ রয়েছে বলেও দাবি করেছেন তিনি। প্রজ্জ্বল সহ বেশ কয়েকজন জেডিএস নেতার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ রয়েছিল এবং যেখানে বিজেপি সভাপতি কর্ণাটকের তিনিও চিঠিতে বলেছিলেন যে সমাজ মাধ্যমে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে। আর এবার যে খবরে নজর রাখবো, গন্ডগোল থামাতে আক্রান্ত বাগনানের বিধায়ককে বাঁচাতে গিয়ে আহত বিধায়কের দেহরক্ষী। রডের আঘাতে মাথা ফাটল বিধায়কের দেহরক্ষীর। তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন 11 জন এবং ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হয়েছেন বাগনানের বিধায়ক, দেহরক্ষীর। তৃণমূল কর্মীদের ওপর হামলা, রডের আঘাতে মাথা ফাটল বাগনানের বিধায়কের। রূপম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রূপম, গোটা বিষয়টা সম্পর্কে জানতে চাইবো, ঠিক কি হয়েছে?
হ্যাঁ দেখো মধুমন্তী, যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, কালকে এমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সভা ছিল আমতাতে। সেই সভা থেকে তৃণমূলের ছেলেরা কলেজের সামনে একটি চায়ের দোকানে বসে তারা চা খাচ্ছিল। সেই সময় সিপিএম এর কিছু লোক আসে, তারা এসে তাদের উপর মারধর করে এবং পরে সেই ঘটনাটাকে সামাল দিতে এলাকার বিধায়ক অরুণাভ সেন তিনি আসেন এবং এসে তিনি ঝামেলাটাকে মেটাবার চেষ্টা করেন। তারপরে কিন্তু সেখানে কিন্তু অরুণাভ সেনও আক্রান্ত হন এবং পাশাপাশি তার যে দেহরক্ষী তিনিও কিন্তু আক্রান্ত হয়ে বাগনান হসপিটালে ভর্তি হন এবং তারপরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে জানা যাচ্ছে যে যিনি দেহরক্ষী ছিলেন তার মাথায় কিন্তু 3টে সেলাই করা হয় এবং চোখের সামনে একটি বড় ক্ষতর সৃষ্টিও একটা হয়েছে। মধুবন্তী, পুলিশ এই ঘটনা নিয়ে কি বলছে রূপম? দেখো একটা কথা যেটা জানা যাচ্ছে যে বাগনান থানার পুলিশ কিন্তু সবসময় এলাকার মধ্যে টহল দিচ্ছে, এলাকার মধ্যে সবসময় পুলিশ আছে। পুলিশ এইটা নিয়ে কিন্তু পুলিশ তৎপর, কিভাবে কি হলো না হলো সেটা কিন্তু খতিয়ে দেখছে বাগনান থানার পুলিশ। ধন্যবাদ রূপম। কথা বললাম আমাদের প্রতিনিধি রূপম দাসের সঙ্গে। তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের ওপর চড়াও দুষ্কৃতীদের রডের আঘাতে মাথা ফাটল বিধায়কের দেহরক্ষীর। বিধায়ককে বাঁচাতে গিয়ে দেহরক্ষীর চোখেও আঘাত লেগেছে, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন। কলেজ মোড়ে আমাদের কিছু ছেলে যারা বসে চায়ের দোকানে বসে আড্ডা মারছিল এবং চা খাচ্ছিল, তাদের ওপর অতর্কিত কিছু লোক তারা রড, চেন, বাঁশ নিয়ে তাদের ওপর আক্রমণ চালায় এবং তাদের মারধর করছে। নিশ্চিতভাবেই তাদের রাজনৈতিক পরিচয় আছে। তারা এলাকার সিপিএমের কর্মী হিসেবে পরিচিত এবং তাদের মধ্যে এটা পুরোপুরি আক্রমণটা হয় সিপিএম পঞ্চায়েত মেম্বার, তার নেতৃত্বে সিপিএম পঞ্চায়েত মেম্বার সাহাবুলের নেতৃত্বে এটা হয়। বাগনান কলেজ মোড়ে আমাদের কিছু ছেলে। শেখ শাহজাহানের গডফাদার পার্থ ভৌমিক, শাহজাহানের গডফাদার রাজ্যের সেচ মন্ত্রী। পশ্চিমবঙ্গের কলঙ্কের ঘটনা সন্দেশখালী। গারুলিয়ায় ভোট প্রচারে এসে এমনটাই দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পার্থ ভৌমিককে নিয়ে এর আগেও অনেক মন্তব্যই করেছেন আমরা জানি ভাষ্যতী অর্জুন সিং। এবার যে কথা বললেন ভোট প্রচারে এসে, সেখানে মারাত্মক অভিযোগ তার যে শেখ শাহজাহানের একেবারে গডফাদার বলে দিলেন পার্থ ভৌমিককে। শাহজাহানের গডফাদার রাজ্যের সেচ মন্ত্রী এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত কলঙ্কের ঘটনা। গারুলিয়ায় ভোট প্রচারে এসে সরাসরি নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের দিকেই আঙুল তুললেন অর্জুন সিং। এর আগেও তিনি দল বদলের পর পার্থ ভৌমিককে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন এবং ব্যারাকপুর থেকে যখন তৃণমূল প্রার্থী হিসেবে পার্থ ভৌমিকের নাম লোকসভা নির্বাচনে উঠে আসে, তারপর থেকেই ক্ষোভ জাগতে থাকে অর্জুন সিং এর মধ্যে এবং সেই জায়গা থেকে তিনি দল বদল করেন, আবারও বিজেপিতে ফেরেন এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর বারবার তিনি আক্রমণ শানিয়েছেন পার্থ ভৌমিকের দিকে। শুভজিৎ সিং রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, অর্জুন সিং এর যে দাবি, ঠিক কোন জায়গা থেকে তিনি এই মন্তব্য করেন, কি বলেছেন তিনি? সন্দেশখালী ইস্যুতে বারবার কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি প্রতিবারের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একটাই কথা বলেছেন, সন্দেশখালীর সঙ্গে নৈহাটির কোথাও একটা যোগ রয়েছে। তার প্রমাণও তিনি দিয়েছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে নৈহাটি মাতৃসদনে একটি আইসিইউ রুম, তার মধ্যে যে সরঞ্জাম লাগে আইসিইউ, তার সম্পূর্ণ জিনিস কিন্তু সন্দেশখালীর একটি এনজিওর তরফ থেকে ছিল, সেটাও তিনি পোস্ট করেছিলেন। অতএব আজকে গারুলিয়ায় একটি নির্বাচনী প্রচারে অর্জুন সিং দাবি করেন যে শেখ শাহজাহানের গডফাদার হচ্ছে ব্যারাকপুরের যিনি তৃণমূল প্রার্থী, যিনি বর্তমানে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তিনি বলেছেন যে শেখ শাহজাহানের তরফ থেকে যে 3 থেকে 4 জন মন্ত্রীর নাম এসছে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা, তার মধ্যে কিন্তু পার্থ ভৌমিকের নাম থাকতে পারেও বলেও কিন্তু দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আজকে জানান যে যেভাবে রাজ্য জুড়ে শেখ শাহজাহানের সঙ্গে পার্থ ভৌমিকের প্রতিটা মুহূর্তের একটা আমরা খবর দেখিয়েছিলাম, বা সাংসদ অর্জুন সিং যেটা বারবার করে বলেছিলেন যে তাদের মধ্যে একটা কোনো যোগ থাকতে পারে, সেদিকে প্রমাণ দিয়ে কিন্তু আগামী দিনে পার্থ ভৌমিক এই ঘটনার সঙ্গে সম্পূর্ণ যুক্ত থাকতে পারে বলে দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ধন্যবাদ তোমায়। অর্জুন সিং ঠিক কি বলেছেন শোনাবো এবার। এটা তো পশ্চিমবাংলা একটা কলঙ্কের ব্যাপার কি অপরাধীদেরকে বাঁচাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষের, গরিব মানুষের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে উনি
হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন। একটা রেপিস্ট, একটা ড্রাগিস্ট, একটা ড্রাগ ব্যবসায়ীদের এই সমস্ত ম্যাটারকে বাঁচাবার জন্য আমি মনে করি এটা খুব অন্যায়। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম অর্জুন সিং এর পাল্টা কি বলেছেন শোনাবো। দেখুন, অর্জুন সিং আজকের দিনে তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং এই গুন্ডাগার্দি, এই বোমগুলি, হাবি জাবি, তোলাবাজি, এর তো মাস্টার ডিগ্রি করেছে অর্জুন সিং। যে ভাটপাড়া নয়াটি কোঅপারেটিভ ব্যাংক লুটেছে, যে ভাটপাড়া পৌরসভা লুটে নিয়েছে, এখনো তার জামাইয়ের কাছে ভাটপাড়া পৌরসভা 4 কোটি টাকা পায়। তো এরকম একটি মানুষ যে নিজে পুরো কালো হয়ে গেছে, সে অন্যকে কালিমালিপ্ত কি করে করতে পারে? কি আজকে উনি হঠাৎ সন্দেশখালী সেখানে প্রাথমিককে জুড়ছে, তো উনি নিজেরটা আগে বলুক না, জামাই 4 কোটি টাকাটা আগে ফেরত দিয়ে তারপরে কথা বলুক। সেটাও তো দিচ্ছে না। অনেকবার বলেছি, কেসও করেছি, কিন্তু তাও তো দিচ্ছে না। আর একটা কথা মেনে নিতে হবে যে ভাইপো এখনো জেলে, তৃণমূল কংগ্রেসের একটি কর্মীর খুনে অপরাধে সে কিন্তু এখনো জেলে। তারপরে অর্জুনের এত বড় বড় কথা, মানে চোরের মায়ের। আরো ভারতের সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেবার। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভাস্বতী, এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। চারপাশের যে অবস্থা, জ্বলছে রাজ্য, উত্তরবঙ্গ, সেখানেও তাপপ্রবাহের প্রভাব। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি চলবে, তবে দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা। 1980 সালের পর গতকাল রেকর্ড তাপমাত্রা ছিল। আরো 4 দিন উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তুমি তো একেবারে পরিসংখ্যানই বলে দিচ্ছ, উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাসের কথাও বললে। আরো একটু বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আবহাওয়া কি বলছে? এই যা পরিস্থিতি, আর কতদিন এটা সহ্য করতে হবে? কবে বদলাবে অবস্থা? মধুবন্তী, দক্ষিণবঙ্গের পরিস্থিতি বদলাতে আরো 4 থেকে 5 দিন সময় লাগবে। সেক্ষেত্রে এই 4 থেকে 5 দিন অতি চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং দক্ষিণবঙ্গের 8 জেলাতে জারি থাকবে এই চরম তাপপ্রবাহের সতর্কতা। বাদ যাচ্ছে না শহর কলকাতা, এবং শহর কলকাতার সঙ্গে সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ বাকি জেলাগুলো, সেগুলোতেও কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এখনো পর্যন্ত শহর কলকাতার তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস, এবং তাপমাত্রার পারদ কিন্তু আরো বেশ কিছুটা বাড়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। সেক্ষেত্রে শনিবার থেকে আবারও স্বাভাবিকভাবে তাপমাত্রার পারদ নামার সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং রবিবার থেকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টি শুরু হবে, এবং ধীরে ধীরে আজ পরের সপ্তাহ কিন্তু সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। অর্থাৎ ভাস্বতী, কিছুটা হলেও স্বস্তির খবর। ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ঠিকই, কিন্তু শুক্রবার অবধি যে তাপপ্রবাহ এরকম ভাবেই চলবে এটাও কিন্তু আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন। সব মিলিয়ে কিন্তু এখনই এই পরিস্থিতির বদল ঘটছে না একদমই। এবং গতকাল যে পরিস্থিতি আমরা দেখেছি, পানাগড় সহ রাজ্যের বিভিন্ন জায়গায় 41-এর উপর তাপমাত্রা পৌঁছে গিয়েছে। পানাগড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভট্টাচার্য। সুজিত, যে পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে, রীতিমতো দহন জ্বালায় পুড়ছে বঙ্গবাসী। পানাগড়ে রেকর্ড পরিমাণ তাপমাত্রা পৌঁছেছে এই মুহূর্তে, সেখানে কি পরিস্থিতি, কতটা এই পরিস্থিতি সহ্য করতে হবে? দেখো, বিগত দিনের যে সমস্ত রেকর্ড ছিল সেই সমস্ত রেকর্ড কিন্তু অতিক্রম করে গেছে পানাগড়ের যে তাপমাত্রা। বর্তমানে যে অবস্থা, সকাল 10টা থেকে কিন্তু যে সমস্ত রাস্তাতে সাধারণ মানুষের চলাচল দেখা যায়, সেই সমস্ত রাস্তায় কিন্তু সাধারণ মানুষের চলাচল খুবই কম। খুব প্রয়োজন না হলে কিন্তু সাধারণ মানুষ আর বাইরে বেরোচ্ছে না। পানাগড়ের যে ভৌগোলিক অবস্থান সেটা তোমাকে একটু বলে রাখি। পানাগড়ের যে ভৌগোলিক অবস্থান, পানাগড়ের উপর দিয়ে গেছে তোমার কর্কট ক্রান্তি রেখা, এবং পানাগড়ের যে ভৌগোলিক অবস্থান, একদিকে রয়েছে দামোদর নদ, অপর দিকে রয়েছে অজয় নদ, এবং পানাগড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ঘন জঙ্গল। ফলে দিনের বেলা যেরকম গরম হয়, রাতের বেলাও তেমনি কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে যায়। ফলে কিছুটা হলেও স্বস্তি মেলে সাধারণ মানুষের। কিন্তু বিগত দিনের যে সমস্ত রেকর্ড ছিল তাপমাত্রা, সেই সমস্ত রেকর্ড কিন্তু পানাগড়ের ইতিমধ্যে ভেঙে গেছে, এবং
সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে লু বইছে এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছেন এই গরমের জন্য। কবে বৃষ্টি হবে সেই আবহাওয়ার সেই সুখবরের জন্য কিন্তু তাকিয়ে রয়েছে আবহাওয়া দপ্তরের দিকে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহের শেষে কিছুটা হলেও স্বস্তি মিলবে। এখন এই যে 4 দিন, এই 4 দিন কীভাবে কাটাবেন সাধারণ মানুষ, সেই নিয়ে কিন্তু মানুষ চিন্তায় পড়েছেন। রাস্তাঘাটে যেরকম সাধারণ মানুষ নেই, মাঠে ঘাটেও কিন্তু সাধারণ মানুষ নেই। এই সময় মাঠে কৃষকরা যেরকম কাজ করে, মাঠে কৃষকদেরও কিন্তু সেরকমভাবে কাজের তাদের দেখা যাচ্ছে না। ফলে মানুষ এখন অনেকটাই অপেক্ষা করছেন যে কবে বৃষ্টি হবে, সেই বৃষ্টির অপেক্ষায় কিন্তু সাধারণ মানুষ রয়েছেন। ভাস্বতী, আজকে তাপমাত্রা ঠিক কি বলছে? দেখো, এই ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে প্রায় 45-এর কাছাকাছি কিন্তু রয়েছে পানাগড়ের যে তাপমাত্রা, এবং সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে লু বইতে শুরু করেছে। ফলে সাধারণ মানুষ রাস্তাঘাটে খুব একটা তারা বেরোচ্ছেন না, এবং যতক্ষণ না এই আবহাওয়া কিছুটা হলেও গরমটা কমছে ততক্ষণ সাধারণ মানুষের যে অসহ্য কষ্ট, সেই কষ্ট থেকে তারা মুক্তি পাচ্ছেন না। এখন আবহাওয়া দপ্তর যে সুখবর দেবে সেই সুখবরের দিকে তারা তাকিয়ে বসে আছেন। ভাস্বতী, ধন্যবাদ জানাবো তোমায়। অর্থাৎ যে পরিস্থিতি উত্তরবঙ্গে আমরা বলছিলাম শুরুতেই যে সেখানেও তাপপ্রবাহের প্রভাব পড়েছে, তেমনি দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা আরও দিয়ে রাখলো আবহাওয়া দপ্তর। শুক্রবার অবধি এই অবস্থার কোনো পরিবর্তন নেই। পানাগড়, যেখানে এই মুহূর্তে যেটা আমরা বলি ফিলস লাইক 45.1, এবং তীব্র গরমে একেবারে ঘেমে স্নান অবস্থা, সাধারণ মানুষ যেরকম কষ্টে রয়েছেন সেই ছবি তো প্রত্যেক মুহূর্তে আমাদের চোখে ধরা পড়ছে একেবারে। এবং পানাগড়ের যে তাপমাত্রা আজকে 45 ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা, এবং 40-এর উপর তাপমাত্রা পৌঁছেছে। সেক্ষেত্রে 1980 সালের রেকর্ড পেরিয়ে গিয়েছে। কলকাতাতেও দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রয়েছে এপ্রিল মাসে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে, যদিও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহের হাত থেকে নিস্তারের কোনো আশা এখনো পর্যন্ত তাই শোনাতে পারছে না আবহাওয়া দপ্তর। আমাদের প্রতিনিধিরাও তেমনটাই জানিয়ে দিলেন, এবং এখনো পর্যন্ত যেটা খবর যে উইকেন্ডে বৃষ্টির একটা পূর্বাভাস হালকা রয়েছে ঠিকই, কিন্তু শুক্রবার অবধি এই যে পরিস্থিতি, প্রখর দাবদাহ, এটা কিন্তু চলবে। তাপপ্রবাহের হাত থেকে নিস্তারের কোনো আশা এখন নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের যিনি হাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু যে আপডেট দিয়েছেন সেখান থেকে এই যে পরিস্থিতি আবহাওয়ার তা স্পষ্ট। গরমের হাত থেকে বাঘকে বাঁচাতে হবে, রয়্যাল বেঙ্গলকে বাঁচাতে রয়্যাল বন্দোবস্ত। এবার কি করা হলো? বিশেষ ব্যবস্থা ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে এলাহি আয়োজন করা হয়েছে। এলাহি আয়োজন বন দফতরের, এবং তীব্র দহন জ্বালায় যেরকম বঙ্গবাসী পড়ছে, পশু পাখিও কিন্তু এই গরমের হাত থেকে রেহাই পাচ্ছে না। তাই রয়্যাল বেঙ্গলকে এই তীব্র তাপদাহ থেকে বাঁচাতে রয়্যাল বন্দোবস্ত করা হয়েছে। বন দফতরের তরফে একাধিক ব্যবস্থা করা হয়েছে, দেখুন। রয়্যাল বেঙ্গলকে বাঁচাতে একেবারে রয়্যাল বন্দোবস্ত, যেমনটা আমরা বলছিলাম যে জলে ডুবেই রয়েছেন অনেকটা সময় এই রয়্যাল বেঙ্গল, কিন্তু তার জন্য ওআরএস এর ব্যবস্থা কিরকম করা হয়েছে সেই ছবিও এক ঝলক আপনাদের দেখালাম। সব মিলিয়ে পশু পাখিদের জন্য কিন্তু ভাবা হচ্ছে বন দপ্তর থেকে। বাঘকে বাঁচাতে ঠিক কি ব্যবস্থা জানবো, আমাদের প্রতিনিধি রাজু দাস রয়েছেন টেলিফোন লাইনে। রাজু, আমরা ছবিতে তো দেখতেই পাচ্ছি ওআরএস খাওয়ানোর চেষ্টা হচ্ছে বাঘকে, পাশাপাশি জলের মধ্যে বেশিরভাগ সময়টা রাখার ব্যবস্থা। আর কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পশু পাখিকে এই পরিস্থিতি থেকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য? দেখো, এই তীব্র দাবদাহে যেভাবে মানুষের নাভিশ্বাস উঠছে, ঠিক তেমনই এই পশু পাখিরও কিন্তু একই অবস্থা। এই কারণেই 3 বার করে স্নান করানো হচ্ছে তাদেরকে, এবং সঙ্গে ওআরএস থেকে শুরু করে ভিটামিন ওষুধ পর্যন্ত খাওয়ানো হচ্ছে, এবং 24 ঘন্টা তাদেরকে কিন্তু ফ্যান দেওয়া হয়েছে, এবং সেই ফ্যানের মাধ্যমে কিন্তু তাদেরকে ঠান্ডা রাখার চেষ্টা করা হয়েছে। এবং এছাড়াও বাথ
স্টপ অতিরিক্ত বাথ স্টপ করা হয়েছে, যেখানে গিয়ে কিন্তু যখনই বাঘ মনে করছে তখনই কিন্তু সে গিয়ে স্নান করে নিচ্ছে। অর্থাৎ পুরোপুরি তাদেরকে নজরে রাখা হয়েছে, তাদের শারীরিক পরীক্ষা এবং ভেটেরিনারি ডাক্তার কিন্তু সবসময় 3টি যে বাঘ রয়েছে ঝড়খালি সেখানে কিন্তু তিনটি বাঘকে নজর রাখছেন চিকিৎসকরা এবং কর্মীরা, কোনো রকম তাদের যেন শারীরিক অবনতি না ঘটেন বা ক্ষতি হয় সেই দিকেই নজর রাখছে। এবং ঠান্ডা জল, ফ্রিজের জল, সেই জলও কিন্তু স্প্রে করা হচ্ছে এই তীব্র গরমের কারণে। অর্থাৎ মানুষও যেমনই হিমশিম খাচ্ছে এই তীব্র দাবদাহে, তেমনই কিন্তু পশু পাখিও যথেষ্ট। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ধন্যবাদ জানাবো রাজু দাস, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। নিয়ে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী তৃণমূল অঞ্চল সভাপতিকে জিজ্ঞাসাবাদ। অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যালকে জিজ্ঞাসাবাদ, 8 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ সিবিআই। রাতে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। জমি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে, নথিপত্র, ব্যাংক ডিটেলস খতিয়ে দেখা হয়। শাহজাহান শিবু হাজরার সঙ্গে তার কেমন সম্পর্ক তাও জানতে চাওয়া হয়। গতকালই সিবিআই জেরা করে তাকে দীর্ঘ 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য সামনে আসে। এর আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী রীতিমতো তিনি একটি হুঁশিয়ারি দিয়েছিলেন পয়লা বৈশাখের দিন, আর তারপরেই তাকে সিবিআই জেরা। এমনটাই মনে করা হচ্ছে যে কোনো রকম ভাবে এটি রাজনৈতিক চক্রান্ত। সন্দেশখালী তৃণমূল অঞ্চল সভাপতি, তাকে জিজ্ঞাসাবাদ। অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যালকে জিজ্ঞাসাবাদ। 8 ঘন্টার টানা জিজ্ঞাসাবাদ সিবিআই এর। রাতেই জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। আর এবার যে খবরে নজর রাখবো, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কালো পতাকা, দাঁতনে কালো পতাকা দেখালো তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ। অগ্নিমিত্রার প্রচার গাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। এই বিক্ষোভের ঘটনা চরমে পৌঁছয় এবং আপনারা দেখতেও পাচ্ছেন সেই ছবি, সেই মুহূর্তের ছবি। ঠিক কি হয়েছিল দেখছেন। অগ্নিমিত্রা পালকে কালো পতাকা দাঁতনে। তৃণমূল অগ্নিমিত্রার প্রচারের গাড়ির ঠিক সামনে আসে, বিক্ষোভ দেখায় এবং ঠিক সেই সময় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। প্রচার করার সময় বিক্ষোভের মুখে পড়লেন অগ্নিমিত্রা পাল। এর আগেও প্রচারের সময় তিনি অনেক বিতর্কে জড়িয়েছেন, তার মন্তব্যকে ঘিরে তিনি বিতর্কে জড়িয়েছেন এবং আজকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তাকে ঘিরে দাঁতনে কালো পতাকা দেখানো হলো। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে ঘিরে বিক্ষোভ, তৃণমূলের তরফে দাঁতনে তাকে কালো পতাকা দেখানো হলো। সেই ছবি আপনারা দেখছেন। নির্বাচনী প্রচার সারছিলেন অগ্নিমিত্রা, আর তার গাড়ির সামনেই বিক্ষোভ দেখে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। আর তার জেরেই তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা, দীর্ঘক্ষণ এই বচসা চলে। তৃণমূল কর্মী সমর্থকরা রীতিমতো কালো পতাকা দেখাতে থাকেন। অগ্নিমিত্রার গাড়ির সামনে চলে আসেন তৃণমূলের কর্মী সমর্থকরা, তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা। অগ্নিমিত্রার প্রচার গাড়ির সামনে বিক্ষোভ। সৌম্যকান্তি ত্রিপাঠী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সৌম্যকান্তি, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? তৃণমূলের কি বক্তব্য? বিজেপির তরফে কি অভিযোগ করা হচ্ছে? জানিয়ে দেখি, অগ্নিমিত্রা পাল যখন দাঁতনে প্রচারে এসেছিলেন, দাঁতন বিধানসভার কুসমি এলাকাতে, চকমি ইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের কুসমি এলাকাতে যখন প্রচারে যাচ্ছিলেন, ঠিক সেই সময় বেশ কিছু গ্রামের মহিলারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এবং কালো পতাকা নিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে থাকে এবং যখন বিক্ষোভ দেখানো হয় তখন অগ্নিমিত্রা পালের সেই এলাকা দিয়ে অগ্নিমিত্রা পালের র্যালিটা চলে যায় এবং সেই সময় তারা কয়েকজন মহিলারা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তাদের উদ্দেশ্যে 100 দিনের কাজের টাকা কেন বকেয়া রেখেছে কেন্দ্র সরকার এবং কেন্দ্র সরকার কেন 100 দিনের কাজের টাকা দেয়নি, সেই অভিযোগ তুলে তারা সেখানে বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখিয়ে তারা সেখানে বিক্ষোভ দেখায় এবং একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরে ঘটনাস্থলে দাদন থানার পুলিশ আসে এবং অগ্নিমিত্রা পালের সেখান থেকে প্রচার র্যালি যে ছিল, বাইক র্যালি করে যে প্রচার হচ্ছিল, সেই প্রচার র্যালি সেখান থেকে চলে যায় এবং পরে সেখানকার স্থানীয় মহিলা তৃণমূল কর্মীরা এবং মহিলারা যারা
বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের দাবি যে 100 দিনের কাজের টাকা বঞ্চনা করেছে কেন্দ্র সরকার এবং সেই কারণেই তাদের এই বিক্ষোভ এবং সেই বিক্ষোভ যদিও বা প্রার্থী অগ্নিমিত্রা পল সেই বিক্ষোভকে আমল দেননি এবং তিনি যেটা বলেন যে যেভাবে 100 দিনের কাজে এই টাকা চুরি করেছে তৃণমূল এবং সেই কারণে তারা সেটাকে ঢাকা দিতেই এই ধরনের উল্টোপাল্টা করতে চাইছে তৃণমূল। ধন্যবাদ তোমায়। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা, অগ্নিমিত্রা পালের প্রচার ঘিরে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়। দেখতেই পাচ্ছেন সেই ছবি, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল যখন প্রচার অভিযানে যান, নির্বাচনী প্রচারের সময় তাকে দাঁতনে কালো পতাকা দেখালো তৃণমূল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। বেলডাঙ্গার পর রেজিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক কি কারণে বিস্ফোরণ হয়েছে তা জানতে চেয়ে এই রিপোর্ট তলব করা হয়েছে। এর আগে আমরা বেলডাঙ্গায় বিস্ফোরণ দেখেছি। নির্বাচনী আবহে বারবার উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ। একদমই, এবং নির্বাচনের আবহে যেহেতু এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার জন্য রিপোর্ট তলব নির্বাচন কমিশনের এবং মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের। ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ, বেলডাঙ্গার পর রেজিনগরের নাজিরপুর এলাকায় ঘটনা। ভোটের আগে পরপর বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বেলডাঙ্গার আইসিডিএস সেন্টারে চলাকালীন তার পাশেই বিস্ফোরণ এবং তার 24 ঘন্টা কাটতে না কাটতে রেজিনগর বিস্ফোরণে কেঁপে উঠল। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, যে রিপোর্ট তলবের কথা বলা হচ্ছে, কি কি বিষয় জানতে চাওয়া হয়েছে, কি জানতে পারছো সব মিলিয়ে? দেখো, দুটি ক্ষেত্রেই, এক রেজিনগর এবং দুই বেলডাঙ্গা, দুটি ক্ষেত্রেই যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জেলা নির্বাচন আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এর আগে যখন গতকাল জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের একটি ভিডিও কনফারেন্স হয়, সেই ভিডিও কনফারেন্সেই কিন্তু তৃতীয় এবং চতুর্থ দফায় যে জেলাগুলিতে লোকসভা নির্বাচন রয়েছে সেই জেলাগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেখানে সম্প্রতি যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় কি প্রশাসনিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু রিপোর্ট চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এবং তার প্রেক্ষিতেই বলা যেতে পারে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রেজিনগর এবং বেলডাঙ্গা দুটি ক্ষেত্রেই কিন্তু আলাদা করে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। একেবারে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, গ্রাউন্ড লেভেল থেকে সেই রিপোর্ট নির্বাচন কমিশন জানতে চাইছে। তার কারণ তৃতীয় দফার নির্বাচন আগামী 7 তারিখে এবং চতুর্থ দফার আগামী 13 তারিখে নির্বাচন। 7 তারিখে যে 4টি কেন্দ্রের নির্বাচন রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ রয়েছে, জঙ্গিপুর রয়েছে, মালদা উত্তর এবং দক্ষিণ রয়েছে। এছাড়া চতুর্থ দফার নির্বাচনেও কিন্তু মুর্শিদাবাদ কিছুটা অংশ রয়েছে এবং নদিয়া রয়েছে। ফলে এই সামগ্রিকভাবে এই আইন শৃঙ্খলা সম্পর্কিত যে রিপোর্ট সেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং কি কারণে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং সেক্ষেত্রে জেলা প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে সবিস্তার সেই রিপোর্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং সেই রিপোর্ট সরাসরি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ সত্যসুন্দর। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার পর রেজিনগর, সেখানে গতকাল রাতেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাই নিয়ে এই দুই জায়গার বোমা বিস্ফোরণ নিয়ে এবার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। সম্পত্তি হাতাতে ছোট ভাইকে খুনের অভিযোগ দাদা ও বৌদির বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে মেদিনীপুরের কাথির রতনপুরে। মাটির নিচে ভাইয়ের দেহ পুঁতে রাখার অভিযুক্ত দাদা ও বৌদিকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তে কাঁথি থানার পুলিশ, তৃণমূলের অভিযোগ অভিযুক্ত বৌদি বিজেপি কর্মী। এবং যে খবর উঠে আসছে সেখানে দাদা বৌদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভাইয়ের খুনের বিরুদ্ধে, এবং মাটির নিচে ভাইয়ের দেহ পুঁতে রাখার অভিযোগ উঠল। অভিযুক্ত দাদা ও বৌদিকে গ্রেফতার করেছে পুলিশ। কাঁথি থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। সম্পত্তির লোভে এই খুন, এমনটাই জানা যাচ্ছে। মেদিনীপুরে কাঁথির রতনপুরের ঘটনা, ছোট ভাইকে খুন করলো দাদা। অভিযুক্ত দাদা ও বৌদিকে গ্রেফতার করেছে পুলিশ। সমীরণ সাউ প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো সমীরণের সঙ্গে। সমীরণ, যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ অত্যন্ত মারাত্মক অভিযোগ বলা যেতে পারে, সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য? পরিবারের বাকি যারা রয়েছেন তারা কি বলছেন? দেখুন, পরিবারের এ বিষয়ে সবাই নিশ্চুপ, কারণ ওই পরিবারে ওর দাদা বৌদি এবং ওর বৃদ্ধ বাবা ছাড়া ওই পরিবারে আর সেরকম কেউই নেই। ওর পরিবারের যারা কৃষক হয়ে গেছে, ওর জেঠু জেঠিমা, ওরা যেটা অভিযোগ করছে 10-12 দিন ধরে নিখোঁজ ছিল মিঠুন। তো নিখোঁজ থাকার পরে তারা এখন খোঁজ খবর চালায়। তো তার দাদা বৌদি তাকে জানায় যে হায়দ্রাবাদ চলে গেছে, গাড়ির টিকিট কেটে দেওয়া হয়েছে। তখন তার পরিবারের জেঠু জেঠিমা প্রশ্ন করে এবং প্রতিবেশীরা প্রশ্ন করে, ও তো অসুস্থ ছিল, তাহলে কি করে ও বাইরে গেল? তখন কিন্তু বলতে চায়নি। গ্রামবাসীদের উদ্যত হয়ে বকাঝোকা করে এবং উল্টোপাল্টা গালিগালাজ করে তার দাদা বৌদি। কিন্তু তারপরে যখন গ্রামবাসীরা চেপে ধরে, তখনই আসল কথা স্বীকার করে যে ভাইকে খুন করে পুঁতে রাখা হয়েছে পুকুর পাড়ে। তখনই কাঁথি থানা পুলিশকে খবর দেয় গ্রামের মানুষজন। পুলিশ আসে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অপরদিকে গ্রামবাসীরা এই অভিযোগ করলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ওর দাদা এবং বৌদি এলাকায় সক্রিয় বিজেপি করত এবং তাদের এই যে ঘৃণ্য এবং জঘন্য কাজ, এই কাজে কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছে তৃণমূল কংগ্রেস। মধুবন্তী, ধন্যবাদ সমীরণ। কথা বললাম আমাদের প্রতিনিধি সমীরণ সাউয়ের সঙ্গে। মেদিনীপুর কাঁথি রতনপুরের ঘটনা, পুলিশের বক্তব্য আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন। মাটির নিচে ভাইয়ের দেহ পুঁতে রাখার অভিযোগ উঠেছে, দাদা বৌদির বিরুদ্ধে ছোট ভাইকে খুনের অভিযোগ। সম্পত্তি হাতাতে ছোট ভাইকে খুন, অর্থাৎ মোটিভ স্পষ্ট পুলিশের কাছে। সম্পত্তি হাতানোই মোটিভ ছিল, ছোট ভাইকে খুনের অভিযোগ দাদা ও বৌদির বিরুদ্ধে। এবার যে খবরে নজর রাখবো, কলকাতা এলেন কেন্দ্রীয় মন্ত্রী বি মুরলীধর। অশান্তি গণতন্ত্রের বিরোধী, এমনটাই জানিয়েছেন মুরলীধর। শান্তিপূর্ণভাবে রাজনীতি হওয়া দরকার, তার এটাও বক্তব্য। শান্তিপূর্ণভাবে ভোট হওয়া উচিত, এটাও তিনি মনে করেন। সব মিলিয়ে আজকে তিনি এসে নির্বাচনের আবহে যা যা মন্তব্য করেছেন, যা যা বক্তব্য রেখেছেন, সেখানে স্পষ্ট তিনি শান্তির কথা বলেছেন। অশান্তি গণতন্ত্রের বিরোধী, এমনটাই তার বার্তা। कोलकाता केंद्रीय मंत्री बी मुरलीधर प्रजातंत्र के खिलाफ है, इसलिए शांतिपूर्ण तरीके से राजनीति होना चाहिए, प्रजातंत्र होना चाहिए, चुनाव का प्रक्रिया होना चाहिए। उसके लिए तृणमूल कांग्रेस और कांग्रेस के लोग मदद करना चाहिए। গানের মাধ্যমে মোদীকে নিশানা করেছেন জুন মালিয়া। তুম তো ধোকেবাজ হো গান গেয়ে একেবারে তোপ নিশানা করলেন প্রধানমন্ত্রীকে জুন মালিয়া। মেদিনীপুরের তৃণমূল প্রার্থী খড়গপুরে প্রচারে এসে এভাবেই প্রধানমন্ত্রীকে নিশানা করলেন। খড়গপুরে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গান গেয়ে নিশানা করলেন জুন মালিয়া। গান গেয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রীকে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী। ঠিক কি বলেছেন জুন মালিয়া, শুনুন। मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। रोज रोज मोदी जी तुम झूठ बोल
আসবে তখন কিন্তু সবাই মিলে এই সুন্দর গানটা আপনারা শুনিয়ে দেবেন তো? আরো আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন।